আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তা চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এইটার আগে তোমরা স্থিরতড়িৎ সম্পর্কে আগে জেনেছো। নিচু ক্লাসে তোমরা স্থিরতড়িতের একটা সাধারণ আইডিয়া রয়েছে। এই চলতড়িৎ ব্যাপারটা কি, সেটা স্থিরতড়িতেরই উল্টো ঘটনা। কি যে স্থিরতড়িতের ক্ষেত্রে তড়িৎ উৎপত্তিস্থলে স্থির থাকতো, এখন চলতড়িতের ক্ষেত্রে কি হয় যে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকেই আমরা বলবো চলতড়িৎ। এখন এই চলতড়িৎ সম্পর্কে সঠিক ধারণা নিতে গেলে বা চলতড়িৎ চ্যাপ্টারটার অন্যান্য বিষয় যে আসবে সেগুলো জানতে গেলে প্রথমেই তড়িৎ আধান সম্পর্কে একটা ধারণা আমাদের প্রথমেই নিতে হবে। তড়িৎ আধান ব্যাপারটা কি? তড়িৎ আধান ব্যাপারটা এই রকম যে তার আগে আমি একটু তোমাদের যে আগে থেকে একটা তোমরা পরীক্ষা জেনেছো নিচু ক্লাসে, যে একটা শুকনো চুলে যদি বেশ কিছুক্ষণ ঘষা হয় তাহলে দেখা যাবে ঘষার পর ওই চিরুনিটাকে কয়েকটা কাগজের টুকরোর কাছে আনলে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করবে। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটছে, যে শুধু চিরুনিটা চুলে ঘষলাম আর কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে শুরু করছে। এখানে আসলে যে ঘটনাটা ঘটে, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে চিরুনিতে তড়িতের উৎপত্তি হবে, স্থির তড়িতের উৎপত্তি হয়। চুলে যখন চিরুনি ঘষা হয় তখন চিরুনিতে তড়িৎ উৎপন্ন হয়ে যায় ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়। আসলে তড়িৎটা আসে কোথা থেকে? আসলে আসে যে চিরুনির যে পরমাণু রয়েছে সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন থাকে। এখন ঘর্ষণের ফলে ইলেকট্রনগুলো চিরুনি এবং চুলের মধ্যে আদান প্রদান হয়ে যায়। এর ফলে কি হয় যে যখন কোনো চিরুনির থেকে বা চুল থেকে তড়িৎ যখন অর্থাৎ ইলেকট্রন যখন চলে যায়, অর্থাৎ যে পদার্থ থেকে ইলেকট্রনটা চলে যায় সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে এবং যে পদার্থে ইলেকট্রনটা প্রবেশ করে সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এইভাবে আমরা পজিটিভ তড়িৎ এবং নেগেটিভ তড়িতের এই যে কনসেপ্টটা বা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু কনসেপ্টটা আমাদের আসে। এবং আমরা এটাও জানি যে সমধর্মী তড়িৎ অর্থাৎ দুটো পজিটিভ তড়িৎ বা দুটো নেগেটিভ তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, এবং বিষমধর্মী তড়িৎ অর্থাৎ একটা পজিটিভ তড়িতের সঙ্গে একটা নেগেটিভ তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। এই সম্পর্কগুলো আমরা জানি এবং এই আকর্ষণ বা বিকর্ষণগুলোকে আমরা তড়িৎ বল বলে থাকি। এখন এই তড়িৎ বলের কনসেপ্ট থেকেই আমাদের এই তড়িৎ আধানটাকে এইভাবে ভাবতে হয় যে কোনো একটা আধান যদি রাখা থাকে, সেই আধানের চারদিকে একটা এমন অঞ্চল তৈরি হয় যেটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র, এবং সেই অঞ্চলের মধ্যে অন্য দ্বিতীয় কোনো আধান এলে সেই আধানটাকে এই আধান মানে যার জন্য তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই আধান হয় আকর্ষণ করবে, যদি বিষমধর্মী আধান হয় তাহলে আকর্ষণ করবে, এবং যদি সমধর্মী আধান হয় তাহলে বিকর্ষণ করবে। তাহলে এই যে ভৌত ধর্মের জন্য, তাহলে আধান তড়িৎ আধানের সংজ্ঞাটাকে আমরা এইভাবে বলতে পারি, যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে বা কোনো একটা কণাকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো জায়গায় বা কোনো বিন্দুতে রাখলে একটি বল অনুভব করবে, তাকেই বলা হবে তড়িৎ আধান। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র একটা সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রে একটা কোনো কণাকে আনার ফলে সেই কণাটা যে বল অনুভব করবে, মানে যে ভৌত ধর্মের জন্য এই বলটা অনুভবটা করবে, সেটাই হবে তড়িৎ আধান। তাহলে এই তড়িৎ আধান অর্থাৎ এমনি ফাঁকা জায়গায় কোনো তড়িৎ ক্ষেত্র যদি না থাকে, তাহলে একটা কণা বা একটা আধানকে যদি আনো তাহলে কিন্তু সে বল ফিল করবে না। কিন্তু তড়িৎ ক্ষেত্রে যখন কণাটাকে তুমি রাখবে তাহলে সেই কণাটা বল ফিল করবে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে এই যে তড়িৎ ভৌত ধর্মটা যার জন্য বলটা ফিল করছে, সেটাই হবে ওর তড়িৎ আধান, বা সেটাকেই আমরা তড়িৎ আধান হিসাবে বলে থাকবো। সেটা আমি একটু লিখে নিচ্ছি ব্যাপারটা। দেখো আমি এখানে লিখে দিয়েছি তড়িৎ আধান কাকে বলে। যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে, তাকেই তড়িৎ আধান বলে। ঠিক আছে, এখন এই তড়িৎ আধান হচ্ছে, এটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা স্কেলার রাশি তড়িৎ আধান। এবং এর এককগুলো আমাদের জানতে হবে। তড়িৎ আধানের একক সিজিএস পদ্ধতিতে সেটা হচ্ছে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ একক বলা হয়। স্থির তড়িৎ একক
সংক্ষেপে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবং বা এটাকে অনেক সময় এরকমও বলা হয় যে স্ট্যাট কুলম, এবং এসআই পদ্ধতিতে বলা হয় কুলম, এবং এটাকে ক্যাপিটাল সি দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। এবং তড়িতাধানের মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে, তড়িতাধানের মাত্রা সেটা হচ্ছে আইটি। হয়েছে? এখন আমাদের এই তড়িতাধান সম্পর্কিত তড়িতাধান, এই যে আমরা আগে বললাম যে সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে, তা এই আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা হবে বা কার কার উপর নির্ভর করবে সেই সম্পর্কিত আমাদেরকে কুলম্বের সূত্রটা একটু জেনে নিতে হবে। সেটা তোমরা আগেও পড়েছো, তবু এখন বলছি। কুলম্বের সূত্রটা আর কিছু নেই, যে দুটো বিন্দু আধান রয়েছে, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই কুলম্বের সূত্রের স্টেটমেন্ট, এবং সেই স্টেটমেন্টটা আমি লিখছি এবং তার একটু ব্যাখ্যাও আমি করে দিচ্ছি। প্রথমে আমি স্টেটমেন্টটা লিখে নিই। হ্যাঁ, এখানে একটু পড়ে দিচ্ছি যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এখানে চিত্রটা আঁকলে এরকম ভাবে ধরা যাক, এখানে একটা Q1 আধান রয়েছে, এই r ডিস্টেন্স দূরে এখানে একটা Q2 আধান রয়েছে, এবং এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে যদি আমরা F ধরি, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা পাচ্ছি F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 যখন r স্থির, ঠিক আছে। এবং আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি F ইজ প্রপোর্শনাল টু 1/r² যখন Q1 Q2 স্থির। এখানে লিখতে হবে যে r স্থির, এবং এখানে লিখতে হবে Q1 Q2 স্থির, এবং এখান থেকে আমরা ভেদ সূত্র অনুযায়ী পেয়ে যাব F ইজ হোল প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r², or F ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক K ইন্টু Q1 Q2 বাই r²। তাহলে এটাই কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, এখানে যেখানে K একটা, K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এর মান পারিপার্শ্বিক মাধ্যম ও ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে কে এর মানটা, ঠিক আছে। এটাই কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন এই কুলম্বের সূত্রটা একটু আমরা যদি আধান দুটোকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে বলে ধরি, এবং বিন্দু আধান দুটো যদি বায়ু মাধ্যমে রাখা থাকে, তাহলে সিজিএস পদ্ধতিতে এটা দাঁড়াবে, পাতাটা একটু উল্টে নিচ্ছি, আধান দুটি বায়ু বা শূন্য মাধ্যমে রাখা থাকলে কুলম্বের সূত্রটিকে লেখা যায় সিজিএস পদ্ধতির উপর যেহেতু নির্ভর করে, সেক্ষেত্রে আগে যেটা আমরা K ইজ ইকুয়াল টু 1 হবে, এবং F ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে Q1 Q2 বাই r²। K এর ভ্যালুটা ছিল আগে যেটা K ছিল, K এর জায়গায় 1 বসে যাবে, এবং এসআই পদ্ধতিতে F ইজ ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r²। এবার অর্থাৎ এখানে K ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, K ইজ ইকুয়াল টু 1/4πε0, এটা আমাদের এখানে পাওয়া যাবে, এবং এই 1/4πε0 এর একটা মান রয়েছে, এবং এই যে এখানে যে ε0 কথাটা, 4π তো একটা ধ্রুবক, 4π ধ্রুবক, শুধু ε0 নতুন, এবং এই যে ε0 এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এবং এর মান রয়েছে ε0 এর মান হচ্ছে 8.85 into 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার।
এবং এটা এসেছে অবশ্যই 1/4πε0 যে মানটায়, এবং 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এটা মানগুলো একটু জাস্ট মনে রাখার জন্য। তাহলে আমরা যে কুলম্বের সূত্র পেলাম তার সিজিএস এসআই পদ্ধতিতে এবং আধান দুটো যদি বায়ুমাধ্যমে রাখা থাকে তাহলে ফিগারটা এই জায়গায় এসে পৌঁছাবে। এবং এখান থেকে আমরা একক আধানের এক সংজ্ঞা পেতে পারি। একক আধান কাকে বলা হয়, অর্থাৎ 1 কুলম আধান কাকে বলবো, বা 1 স্ট্যাট কুলম বা 1 ইএসইউ আধান কাকে বলবো, সেটা আমরা একটু এখান থেকেই ব্যাখ্যা করে নিতে পারবো। এই যে সম্পর্কটা রয়েছে এখান থেকেই বুঝতে পারছো। এ শূন্য বা বায়ু মাধ্যমে যদি এই একক দূরত্বে রাখা হয়, অর্থাৎ একক দূরত্ব মানে 1 সেন্টিমিটার, সিজিএস 1 সেন্টিমিটারে রেখে যদি ওদের মধ্যে আকর্ষণ বল যদি এক ডাইন বা একক আধানের ক্ষেত্রে দুটো সমজাতীয় আধানকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রেখে রাখা হয়, তার ফলে যদি তারা নিজেদের মধ্যে এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রত্যেকটা আধানকে আমরা বলবো 1 ইএসইউ বিন্দু আধান। তাহলে সেটা আমরা এবার একটু এখানে লিখে নিচ্ছি। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ 1 স্ট্যাট কুলম বা ইএসইউ হয়, 1 ইএসইউ হয়। 1 কুলমটা ঠিক এই দূরত্বটা যেখানে এখানে 1 সেন্টিমিটার, এখানে যেহেতু এসআই পদ্ধতি সেটা 1 মিটার হবে, এবং এখানে বিকর্ষণ বলটা যেহেতু এক ডাইন, এখানে বিকর্ষণ বলটা এই যে সম্পর্কটা এইটা যেহেতু এই মানটা যেহেতু 9 × 10⁹ সেই জন্য এইটা জায়গায় এই এত পরিমাণ আমাদের এত নিউটন পরিমাণ বল বিকর্ষণ বল প্রয়োজন হবে। তাহলে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে 1 মিটার দূরত্বে থেকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ 1 কুলম হয়। এগুলো সংজ্ঞার আকারে আর কি, 1 স্ট্যাট কুলম বা 1 কুলম ব্যাপারটা কি বোঝাতে চাইলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভবের কনসেপ্ট নিতে হবে। বিভব ব্যাপারটা কি, বিভবের কনসেপ্ট নিলে তবেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে পারবো। তাহলে আধান সম্পর্কে আমরা আইডিয়া নিলাম এবং বিভব সম্পর্কে এবার আমরা আইডিয়া নেব। বিভব হচ্ছে একটা তড়িৎ অবস্থা। কীরকম, যে কোনো বস্তুকে যদি আমরা আধান দিই, কোনো বস্তুর মধ্যে যদি আমরা তড়িৎ আধান দিই তাহলে বস্তুটা তড়িতাহিত হবে। আধান দেওয়া মানে কি, তা থেকে ইলেকট্রনকে সরিয়ে নেওয়া বা তাতে ইলেকট্রন দেওয়া, তাহলে সেটাকেই আধান দেওয়া বলে। তাহলে কোনো বস্তুকে যদি আমরা তড়িৎ আধান দিই তাহলে বস্তুটা তড়িতাহিত হবে। তাহলে কোনো এরকম কোনো পরিবাহী যদি তড়িতাহিত হয় তাহলে ওই পরিবাহীটি হতে পারে কাউকে তড়িৎ আধান দেবে বা কারো কাছ থেকে তড়িৎ আধান নিতে পারবে। তাহলে পরিবাহীর এই রকম তড়িৎ অবস্থাটাকে আমরা বলবো যে ওর তড়িৎ বিভব। এটা জেনারেল কনসেপ্ট আর কি, যে ওই কোনো আহিত পরিবাহী হয় কাউকে তড়িৎ দেবে অথবা কারো কাছ থেকে তড়িৎ নেবে। এই যে অবস্থাটা, এই তড়িৎ অবস্থাটাকেই বলা হবে ওর তড়িৎ বিভব। সেটা একটু আমি লিখে নিই। কোনো পরিবাহী তড়িদাহিত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে বা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। পরিবাহীর এইরকম তড়িৎ অবস্থাকে ওর তড়িৎ বিভব বলে। এটা একটা জেনারেল কনসেপ্ট, কিন্তু আমাদের মনে রাখতে হবে তড়িৎ বিভবের ধারণাটা কার্যের ধারণার ভিত্তিতে তড়িৎ বিভব। কার্যের ধারণার ভিত্তিতে তড়িৎ বিভবের কনসেপ্টটা কি, সেটা হচ্ছে যে মনে করা যাক একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্র কোনো একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, বা কিছু পরিমাণ আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে বোঝায়, তড়িৎ বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই ওই বিন্দুর বিভব হবে। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে বসাতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে কোনো এক্সটার্নাল এজেন্সিকে, সেই কৃতকার্যটাকেই বলা হবে ওই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে সেটা আমি একটু লিখে নিচ্ছি। কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব বলে। এখন এইটা এরকম আর কি, ধরে নেওয়া যাক যে একটা
প্লাস কিউ পরিমাণ আধান, কিছু পরিমাণ আধান, প্লাস কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য করতে হলো। আধানকে কোনো বিন্দুতে অসীম থেকে আনতে কৃতকার্য ডব্লু করতে হলো। ঠিক আছে, তাহলে প্লাস কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে আনতে ডব্লু পরিমাণ কৃতকার্য করতে হলো। তাহলে ওই বিন্দুর বিভব, অতএব ওই বিন্দুর বিভব আমরা ক্যাপিটাল ভি দিয়ে বলে থাকি। বিভব সমান কি, কিউ প্লাস কিউ আধানের জন্য ডব্লু, তাহলে একক আধানের জন্য ডব্লু বাই কিউ, তাহলে ডব্লু বাই কিউ, অর্থাৎ কি ডব্লু হচ্ছে কৃতকার্য বাই আধান। তাহলে আমরা এখান থেকে কি সম্পর্ক পেলাম, যে বিভব সমান কৃতকার্য বাই আধান। ঠিক আছে, এইটাই আমাদের কার্যের ধারণা থেকে বিভবের কনসেপ্ট। এখন এখান থেকে আমরা বিভবের সিজিএস এবং এসআই একক পেয়ে যাব। তড়িৎ বিভবের একক যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট ভোল্ট এবং এসআই পদ্ধতিতে ভোল্ট। এটা তড়িৎ বিভবের একক। এবং এখান থেকে আমরা মাত্রাও পেয়ে যাব। মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা এখানে কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা বসালেই আমরা পেয়ে যাব। কৃতকার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আধানের মাত্রা আইটি আমরা আগে পড়ালাম, তাহলে এখান থেকে এসে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আর টু দি পাওয়ার -1। এটাই হয়ে যাবে আমাদের তড়িৎ বিভবের মাত্রা। তাহলে এগুলো আমরা এই সম্পর্ক থেকেই বের করলাম, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এখন। এবং এটাও তড়িৎ বিভব আধানের মতনই, এটা স্কেলার রাশি, এইটুকু আমাদেরকে জানতে হবে। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 ভোল্ট বিভব। 1 ভোল্ট বিভব বলতে কতটা, কি বোঝায় 1 ভোল্ট বিভব বলতে জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িৎকে আনতে যদি আমাদের কৃতকার্যটা 1 জুল করতে হয়, তাহলে সেটাই হবে 1 ভোল্ট বিভব। মানে কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে বোঝাবে কি, সেটা হচ্ছে যে 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে আমাদের যদি 1 জুল পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলেই ওই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। সেটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। 1 ভোল্ট বিভবের সংজ্ঞা, কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 1 জুল কার্য করতে হবে। অবশ্যই ধনাত্মক আধান তো বটেই, একক ধনাত্মক আধানের সংজ্ঞাতে আমাদের একক ধনাত্মক আধান বলা রয়েছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের 1 ভোল্ট বিভবের সংজ্ঞা। এখন আমরা বিভব সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম, এরপরেই আমাদের বিভব প্রভেদ সম্পর্কে আমাদের জানতে হবে যে বিভব প্রভেদ কি। বিভব প্রভেদ এটাও কিন্তু আমাদের কার্যের ধারণা থেকেই বিভব প্রভেদের সংজ্ঞাটা বলতে হবে বা বিভব প্রভেদের ধারণাটা নিতে হবে। সেটা কি, বিভব প্রভেদ আর কিছুই নয়, যে একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব প্রভেদ বলতে বোঝায় একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাই ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য বোঝাবে। হয়েছে, এক বিন্দু এবং দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে বোঝালো যে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে একক ধনাত্মক আধানকে আমার নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, তাই বোঝাবে ওই দুটো বিন্দুর বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তা হলো ওই বিন্দু দুটির বিভব প্রভেদ। এবং যেহেতু বিভবের একক ভোল্ট, তাই বিভব প্রভেদের এককও আমাদের ভোল্টই হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ সম্পর্কে আমাদের একটা ধারণা নেওয়া গেল। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎচালক বল বা ইএমএফ বলতে কি বোঝায়, তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে কি বোঝায়। তড়িৎচালক বল হচ্ছে যে এরকম একটু মানে বুঝলে এরকম হবে যে কোনো একটা বস্তুকে, মনে করো এই একটা বস্তুকে এই জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছি বা ঠেলছি,
এর জন্য আমাকে কি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, সেই জন্য বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন তড়িতের ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি করার জন্য বা তড়িৎ প্রবাহমাত্রা বজায় রাখার জন্য বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, এরকম আমাদের ভাবনা রাখতে হবে যে বাইরে থেকে একটা বল প্রয়োগ করলে তবেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে বা তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি করা যাবে। তা সেইটাকেই আমরা বলবো যে তড়িৎচালক বল। কনসেপ্টটা এইরকম আর কি, যে মানে এমন একটা উৎস যার সাহায্যে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কন্টিনিউ বজায় থাকবে বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো। তাহলে তো এই জন্য এইটাকে আমরা তড়িৎচালক বল বা বল বলে থাকছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো বল নয়। আমরা যে আইডিয়া বলের যে আইডিয়া করে থাকি যে বাইরে থেকে একটা যা প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা, সেই সেন্সে কিন্তু তড়িৎচালক বল কোনো বল নয়। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা রূপান্তরিত তড়িৎ শক্তি, মানে ওই জায়গায় তড়িৎচালক বল, ওই জায়গাতে কি হবে, অন্যান্য শক্তিটা তড়িৎ শক্তিতে পরিবর্তিত হবে। তা সেইটাই আর কি আমরা তড়িৎচালক বল। তড়িৎচালক বলের সংজ্ঞাকে তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোনো বর্তনীর কোনো অংশে যদি তড়িৎ শক্তি, যদি অন্য যে কোনো শক্তি অর্থাৎ রাসায়নিক শক্তি বা অন্যান্য যে কোনো শক্তি যদি তড়িৎ শক্তিতে পরিবর্তিত হয়, তাহলে আমরা বর্তনীর ওই অংশে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে বলে থাকবো। ঠিক আছে, এগুলো একটু লিখে নেওয়া যাক। তড়িৎচালক বল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে যেমন বল প্রয়োগ করতে হয়, তেমনি কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি করার জন্য বা প্রবাহ বজায় রাখার জন্য একটি বলের প্রয়োজনীয়তার কথা ভাবা যায়। একেই বলা হয় তড়িৎচালক বল, যদিও এটা প্রকৃতপক্ষে কোনো বল নয়। সংজ্ঞাটা এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্য সৃষ্টি করে, তাকে বলা হয় তড়িৎচালক বল। এখন এই যে তড়িৎচালক বল বলছি, এই তড়িৎচালক বল হচ্ছে একটা উৎস থেকে উৎপন্ন হয়। এখন উৎস কনসেপ্টটা কি, উৎস ব্যাপারটা কি? উৎস হচ্ছে, ধরে নাও একটা দুটো বস্তুতে আধান দেওয়া হয়েছে, একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান, অর্থাৎ একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব আছে। সাধারণত ধনাত্মক আধানযুক্ত বস্তুকে আমরা উচ্চ বিভবে আছে বলি এবং ঋণাত্মক আধানযুক্ত বস্তুকে নিম্ন বিভবে আছে বলে বলি। এখন ওই পরিবাহী দুটোর মধ্যে যদি কোনো পরিবাহী তার দ্বারা লিঙ্ক করে দাও, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে দুটোর বিভব সমান হয়ে যাবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ স্থানান্তরিত হবে। অ্যাকচুয়ালি নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে চলে যাবে, যে দুটোর মধ্যে কিন্তু বিভব সমান হয়ে যাবে। এবং বিভব সমান হয়ে গেলে কিন্তু আর কোনো ওই পরিবাহী তারের মধ্য দিয়ে আধানের চলাচল হবে না, ফলে ওই তারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ বজায় থাকবে না, অর্থাৎ মুহূর্তের মধ্যে তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহটাকে স্থায়ীভাবে বা দীর্ঘস্থায়ীভাবে বা কন্টিনিউয়াসলি বজায় রাখতে গেলে আমাদের ওই দুটো বস্তুর মধ্যে সবসময় বিভব পার্থক্যটা বজায় রাখতে হবে, অর্থাৎ এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে ওই দুটো প্রান্ত বা ওই দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্যটা বজায় থাকে। সেটাই করা হয় যার সাহায্যে, সেটাই হলো তড়িৎচালক বল, এবং সেটা উৎস বলা হয়, তড়িৎচালক বলের উৎস বলা হয়। সেরকম আমরা জানি যে তড়িৎচালক বলে বিভিন্ন রয়েছে, যেমন তোমার একটা তড়িৎ কোষ হচ্ছে তড়িৎচালক বলের উৎস। তাহলে সেই তড়িৎ কোষে ওরকমই করা হয়, তড়িৎ কোষের ধনাত্মক পাত এবং ঋণাত্মক পাতের মধ্যে সবসময় বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তড়িৎ কোষের ভেতরে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে। তড়িৎ কোষের ভেতরে রাসায়নিক পরিবর্তন হওয়ার ফলে ধনাত্মক পাতটা অলওয়েজ ধনাত্মক এবং ঋণাত্মক পাতটা অলওয়েজ ঋণাত্মক থাকে। ফলে ওই পাত দুটোর মধ্যে ধনাত্মক তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বার দুটোর মধ্যে বহির্বর্তনীতে যদি আমরা পরিবাহী তার যুক্ত করি, তাহলে ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে কন্টিনিউ তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় যে তড়িৎচালক বলের উৎস। তড়িৎচালক বলের উৎস হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো না কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ অন্যান্য শক্তি তড়িৎ শক্তি তৈরি করে, যেমন হচ্ছে তড়িৎ কোষ। এখন এই তড়িৎ কোষের সাপেক্ষে কিন্তু তড়িৎচালক বলের আবার সংজ্ঞায়িতটা করতে হয়, অন্যরকমভাবে সংজ্ঞাটা আসে। তড়িৎচালক বলকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তড়িৎ কোষের সাপেক্ষেও হয়। তড়িৎ কোষের সাপেক্ষে ব্যাপারটা কি, আমরা যদি এখানে একটা এরকম তড়িৎ কোষ এঁকে নিই, যে ধরা যাক এইটা হচ্ছে প্লাস দিক, এটা মাইনাস দিক। এখন এই তড়িৎ কোষটা কোনো ওয়্যার দ্বারা বা কোনো তার দ্বারা কোনো বহির্বর্তনী কোনো লিঙ্ক করা নেই, অর্থাৎ এটা বর্তনী
মুক্ত হয়ে রয়েছে। এখন এই অবস্থায় এর এই ধনাত্মক পাত এবং ঋণাত্মক পাতের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হবে এই কোষের তড়িৎচালক বল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে কোষের সাপেক্ষে তড়িৎচালক বল হচ্ছে যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হবে ওই কোষের তড়িৎচালক বল। এইভাবেও বলা যায় যে এই তড়িৎ কোষের নিম্ন বিভব প্রান্ত অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্তের দিকে একটা একক ধনাত্মক আধানকে ওই ভেতরে অর্থাৎ কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হবে এই কোষের তড়িৎচালক বল। ব্যাপারটা এবং বিভব এরপরে এই কোষের ভিত্তিতে বিভব পার্থক্যটাকে আমরা ব্যাখ্যা করে নিতে পারি যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কাকে বলে। সেটা হচ্ছে যখন এই কোষটাকে যখন বদ্ধবর্তনী করা হবে অর্থাৎ সার্কিট যখন যোগ করে দেওয়া হবে কোনো কিছু ইলেকট্রিক্যাল গুডস যোগ করে, তখন বদ্ধবর্তনী তৈরি হয়ে যাবে। তা বদ্ধবর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকবে তখন সেটাকে আমরা বলবো বিভব প্রভেদ। ঠিক আছে, এখন আমরা তড়িৎচালক বলটা তড়িৎ কোষের সাপেক্ষে ব্যাখ্যা করলাম। তড়িৎ কোষের সাপেক্ষে তড়িৎচালক বল মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের অর্থাৎ এই দুটো প্রান্তে কোনো তার যোগ না করে আর কি, ওয়্যার কানেকশন না করে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে কোষের তড়িৎচালক বল বলে। অথবা এইভাবেও সংজ্ঞায়িত করা যায়, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভিতর একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। ঠিক আছে, এর ভিত্তিতেই এরকম প্রশ্ন এরকম আসে যে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কি বোঝায়, 1.5 ভোল্ট বলতে কি বোঝায়, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়। বলতে বোঝায় যে 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ কোষটির মধ্যে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে সরাতে 1.5 জুল কার্য করতে হয়। এটা এরকম ব্যাখ্যা করা যায় আর কি, এই সংখ্যাটার উপর বেস করে এটা ব্যাখ্যাটা করা হয়েছে। আর তড়িৎচালক বল বিভব প্রভেদের যেমন একক ভোল্ট আমরা জানি, তড়িৎচালক বলের একক কিন্তু ভোল্ট। এটা ব্যাপার, দুটোরই একক কিন্তু ভোল্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে বা বিভব প্রভেদের মধ্যে কিছু পার্থক্য, একটা পার্থক্য আমাদেরকে করে রাখতে হবে। পার্থক্যগুলো সাধারণত প্রথমেই দুটো সংজ্ঞা, যে কোনো দুটো বিভব পার্থক্য এবং যেমন বিভব পার্থক্য এটার বেসিসেও আমি বিভব পার্থক্যের সংজ্ঞাটা বলেছি, যদি লেখা হয়নি। এটা যেমন মুক্ত রয়েছে, বিভব পার্থক্যের সংজ্ঞাটা এটার বেসিসও হবে। বদ্ধ বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে কোষের বিভব প্রভেদ বলা হয়। বিভব প্রভেদটা এইভাবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি, তখন এটা কিন্তু মুক্তর বদলে বদ্ধ বর্তনী। তাহলে তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য এরকম রয়েছে যে যেমন তড়িৎচালক বল হলো কারণ, বিভব প্রভেদ হলো তার ফল। তড়িৎচালক বল সংজ্ঞার যেমন বলা হলো তড়িৎচালক বলের মান সবসময় বিভব প্রভেদের চেয়ে বেশি হয়, আর বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের চেয়ে সবসময় কম হয়। তারপর তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটার নামক যন্ত্রের সাহায্যে। এরকম পার্থক্য রয়েছে, তোমরা একটু বই দেখে নেবে, বই থেকে রেডি করে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা তড়িৎচালক বল সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা আইডিয়া দেওয়া গেল। এখন আমরা দেখে নেব তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়? প্রবাহী তড়িতের আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বারবার আসবে, তা তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এই যে আমরা তড়িৎচালক বল বললাম, এই তড়িৎচালক বলের দ্বারা বা তড়িৎচালক বলের প্রভাবে যখন কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে, তখন আমরা বলবো যে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে বা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বলের প্রভাবে পরিবাহীর মধ্য দিয়ে নিরবচ্ছিন্ন ইলেকট্রনের প্রবাহ বা নিরবচ্ছিন্ন তড়িতের প্রবাহটাকেই আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলবো। তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রার একটা সংজ্ঞা রয়েছে, সেটা কি? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত আধান পাস করবে, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করবে সেটাই হবে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, সেগুলো এবার আমরা একটু লিখে নেব। এবং এই তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এবং এসআই পদ্ধতি বা ব্যবহারিক একক হচ্ছে এর অ্যাম্পিয়ার। এগুলো আমরা জানবো এবং সম্পর্কটা আধানের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কটা আমরা একটু লিখে নিচ্ছি। তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, ধনাত্মক আধান অবশ্যই প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে।
এবং এখানে একটু ব্যাখ্যার আকার লিখলে এরকম যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত প্লাস কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তবে প্রবাহ মাত্রা আই ইজ ইকাল টু কিউ বাই টি হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় এবং তড়িৎ আধান ইজ ইকাল টু এখান থেকে পেয়ে যাবো যে প্রবাহ মাত্রা ইন্টু সময়। শর্ট প্রশ্ন হিসাবে অনেক সময় ড্যাশ পূরণ হিসাবে এই সম্পর্ক থেকে দিতে পারে। তাহলে তাহলে এটা আমরা প্রবাহ মাত্রার সঙ্গে আধানের সম্পর্ক কি বললে সেটা এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। এবং অঙ্ক করার সময় আই ইজ ইকাল টু কিউ বাই টি বা কিউ ইজ ইকাল টু আই টি এই সম্পর্কগুলো আমাদের লাগে। তারপর প্রমাত্রার একক সিজিএস পদ্ধতিতে ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং এসআই পদ্ধতিতে হয় অ্যাম্পিয়ার। এগুলো আমাদের তড়িৎ প্রবাহমাত্রার বিষয়বস্তু। এবং তড়িৎ প্রবাহমাত্রা আমাদের যখন চিত্র অঙ্কন করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে, তখন কিন্তু তীর চিহ্ন দিতে হবে। তড়িৎ প্রবাহমাত্রার চিহ্ন সবসময় ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু তীর চিহ্ন মারলেও তড়িৎ প্রবাহমাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়, সেটা একটা স্কেলার রাশি। যেমন আমি এখানে একটা সার্কিট আছি, দেখা যাক এইরকমভাবে আমরা একটা ব্যাটারিকে ডিনোট করে থাকি। আগে থেকেই তোমরা জানো লম্বা দাঁড়িটা দিয়ে আমরা প্লাসকে বোঝাই, ছোট দাঁড়িটা দিয়ে মাইনাস, এটা একটা ব্যাটারিকে দেখানো হলো। তাই এইভাবে যদি আমরা একটা সার্কিট কমপ্লিট করি, যে ধরা যাক এখানে একটা বাল্ব লাগানো হলো, এখানে একটা চাবি লাগানো হলো, চাবি মানে সুইচ দিয়ে এইভাবে একটা সার্কিট কমপ্লিট করা হয়েছে। তাই সার্কিটটা কমপ্লিট করার ফলে যদি আমরা সুইচটা অন করে দিই, অর্থাৎ এটার সঙ্গে এটা যদি লিঙ্ক করে দিই, তাহলে তড়িৎ প্রবাহিত হবে। এখন এই তড়িৎ প্রবাহের ডিরেকশনটা আমাদের দেখাতে হবে। তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হচ্ছে সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। এই যে প্লাস থেকে তাহলে তীর চিহ্ন আমি এইভাবে দেবো, এইটা কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ, এইভাবে যাবে, এইভাবে এসে কিন্তু সার্কিট কমপ্লিট করবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে। প্রকৃতপক্ষে কিন্তু এই সার্কিটে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, অর্থাৎ মাইনাস প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আমাদের কিন্তু ইলেকট্রনের প্রবাহটা ঘটছে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটে, তড়িৎ প্রবাহের অভিমুখ তার উল্টো দিকে ধরা হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা প্লাস থেকে মাইনাসের দিকে হয়। এইভাবে আমাদেরকে সার্কিটে আঁকার সময় তীর চিহ্ন দিতে হবে যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে। কিন্তু এই তীর চিহ্নর মানে নয় যে এই তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি, এটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সার্কিট যখন আমাদের আঁকতে হবে তখন এইভাবে আমাদের সার্কিটটাকে এঁকে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল।